ফ্রিল্যান্সিং জিনিসটাকে স্পেশালি অফার টাইপ কীরকম ক্লায়েন্ট হয় এগুলাকে আমি আগেও বলছি যে বিভিন্ন আমার লাইফের রিলেটেবল জিনিসের সাথে এঙ্গেজ করে ফেলি যাতে আমার ইজি হয়। ম্যাক্সিমামে আমার যে থিওরিগুলা ওগুলা ছোটোবেলার জিনিসের সাথে করা, কারণ এই নস্টালজিয়া যেটা বলে, নস্টালজিক কোনো ফিলিংসের সাথে যখনই কোনো কিছু আমি অ্যাটাচ করি তখন ওই জিনিসটা সহজে ভুলি না। এবং ওই ছোটোবেলার জিনিসগুলো অনেক সিম্পল, তো দেখা যায় যে কমপ্লিকেটেড জিনিসকে যখন ওইটার সাথে অ্যাটাচ করা হয় ওই কমপ্লিকেটেড জিনিসটাও সিম্পল মনে হয়, কারণ ওই ছোটোবেলার নস্টালজিয়া মেমোরিগুলোর সাথে সব গুড মেমোরিজই, খুব রেয়ার খারাপ মেমোরিজ, আর খারাপগুলো মনেও থাকে না, ব্রেন কেমনে জানি কাজ করে ভুলেও যাই। সো ছোটোবেলায় স্পেশালি আমাদের ঢাকা শহরে, বাকিরাও রিলেট করবেন কীভাবে এটা আমি বলবো, এই থিওরিটা আসলে মাথায় আছে, আমি এখনও আনতে পারিনি, আজকে এখানে আমরা চেষ্টা করব। সো আমরা ম্যাক্সিমাম ঢাকায় যারা বড় হয়েছি তারা একটা জিনিস বারবার বলি, ওডিসি, অপোজিট ঢাকা কলেজ। অপোজিট ঢাকা কলেজে আসলে এটা কি, ঢাকা কলেজ উল্টা দিকে পুরো বিশাল এই দোকান আছে ছোট ছোট করে, এখান থেকে আমরা এই যেরকম গেঞ্জি, প্যান্ট, স্যুট, জিন্স, আপনার ইউ নেম ইট সব এখানে পাওয়া যায়। এটা ওডিসি বলি, সব ছেলেপেলেরাই এই ব্র্যান্ড ব্রুন বাদ দিয়ে, ইলিয়ান ফিলিয়ান যেগুলো আছে ওগুলো বাদ দিয়ে আমরা ওডিসিতে যাই কিন্তু শপিং করি। সো একইভাবে আমি আপনারা ঢাকার বাইরে যারা আছেন নিশ্চয়ই আপনাদেরও এমন একটা জায়গা আছে যেখানে এই ব্র্যান্ডের শোরুম, এসিওয়ালা শোরুম বাদ দিয়েও বিভিন্ন জায়গায় ইউ গাইস ক্যান গো অ্যান্ড শপ। সো আমরা ওই জিনিসটাই আজকে রিলেট করানোর চেষ্টা করব যে আমার ওডিসিতে বা যে কোনো জায়গায় আপনার ফেভারিট জায়গা ছিল ছোটোবেলায়, বঙ্গবাজার বলে আমাদের এখানে একটা জায়গা ছিল, ওখানেও যাইতাম। সো বিভিন্ন এরকম ফ্লি মার্কেট বিদেশে যেটা বলে ওইটার সাথে কিভাবে রিলেট করা যায়, যে 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 বার্গেন করে খুঁজে বস্তার ভিতর থেকে বাইরে করে, হ্যাঁ, বেস্টটা বাইর করা। ইভেন আপনি কোনো মাছের বাজারে গেলেও বা যে কোনো গেলে উপরে একগুলো লেখা যেগুলো উপরে বরফ দেওয়া, পানি দেওয়া, নিচেতে খুঁজা বেস্টটা, মাওয়া ঘাটে যদি ইলিশ খাইতে যান বা কোনো ঘাটে, ইলিশগুলো ধামধুম করে ঘাইটা কোন সবচেয়ে মাছটা ফ্রেশ খায় এমনি করে দেখে, আবার দাঁত দেখে, মাছের দাঁত দেখে নাকি, বাট যেভাবে হোক আমরা বাইর করে বেস্টটা নিয়ে আসি আমাদের জন্য। সো ওইটার সাথেই রিলেট করানো খুব ইজি, বুঝতেই পারতেছেন, একটু বিয়ে করার চেষ্টা করি। যখনই আমরা মানে ওডিসি ঢাকা কলেজের সাথে কীভাবে রিলেট করবো, আমরা যখনই এরকম শপিংয়ে যাই এরকম জায়গায় ফ্লি মার্কেটে, তো উই ওয়াক অ্যারাউন্ড, রাইট? অনেক কিছু পছন্দ হয়, অনেক কিছু হয় না, মানে মোর হচ্ছে গিয়ে ডিসলাইক হয় ভার্সেস লাইকস। খুব কাহিনী করে খুঁজে তারপরে আমাদের বের করতে হয়, এটা খুবই এরকম। বাট মানে অনেক ফালতু জিনিসের মাধ্যমে, গার্বেজের মাধ্যমে, যেটা বলে গার্বেজের মাধ্যমে কিন্তু হিডেন জেম থাকে, যেগুলা বলতে পারি হচ্ছে গিয়ে আউট অফ অর্ডিনারি। আমি যেটা করতাম, এই যখন টি শার্ট কিনতাম ওইখানে খুব চোস চোস কার্টুন নেটওয়ার্ক দেখতাম, কার্টুন রিলেটেড টি শার্ট পাওয়া যেত, মোটা করে প্রিন্ট, যেরকম মোটা উপরে উঠে থাকে, দেখে মনে হয় কয়েকবার ধোয়া যাবে, নষ্ট হবে না, ফিটিংও সেই ছিল। আমি কিনে এরকম হাত চিকন করে ফেলতাম, কাঁধের এই জায়গাগুলো মিলে গেছে, মনে হচ্ছে যে আমার জন্যই বানানো। সো যখন কোনো মার্কেট প্লেস অথবা ক্লায়েন্ট হান্ট করতেছেন, ইউটিউব ক্রলার দিয়ে করতেছেন, লিঙ্কডইন দিয়ে, ইনস্টাগ্রাম দিয়ে, দেখা যায় যে অনেক প্রজেক্ট থাকে, আ লট অফ প্রজেক্টস। এইখানের মধ্যে অনেক লো বল অফার থাকে, ওইখান থেকে আপনার খুঁজে বের করতে হবে হচ্ছে গিয়ে হাই বল, অথবা আরেক আমরা ফ্যান্সি ভাষায় বলি হাই টিকেট। এগুলো কিন্তু আমাদের খুঁজে নিতে হবে। আমরা যদি এরকম শপিং করতে গেলে ধৈর্য থাকে, খুঁজে 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 বাইর করি, কুরবানি ঈদে আমরা যারা যাই হাটে খুঁজে 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 বাইর করি, এরকম বিভিন্ন জায়গায় মারা দেখবেন যখন মাদের সাথে কেউ শাড়ি জামা কাপড় কিনতে যান, থালা বাসন, ইভেন চামচ, কাঠের চামচ কিনবে, খুঁজা 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 বাইর করতে। এটা কি করি, বাইর করে না খালি বার্গেইন করে। শাড়ির দোকানে মাদাররা যেভাবে বার্গেন করে আমরা ওইভাবে বার্গেন করি, বার্গেন করে যেটা পছন্দ হয়, বার্গেন বলতে নেগোশিয়েট করে যেটা পছন্দ হয়, উই চোজ দিস। সো আমরা একটা লো বল থেকে হাই বল পেয়ে ওইটাকে বার্গেন করে নেগোশিয়েট করে আমরা ওইটাকে প্রফিটেবল কন্ট্রাক্ট বানাই। এখানে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে গিয়ে লো বল থেকে খুঁজে, লো কোয়ালিটি থেকে খুঁজে আপনি এরকম এই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে
খুঁজে একটা হাই টিকেট অফার বাইর করছেন এই গার্বেজগুলোর মধ্যে, এবং বাইর করে আরেকটা হচ্ছে গিয়ে পাইছেন, অনেক বেশি ভালো লাগছে। এটা হচ্ছে কি এই যে বার্গেন, আগুন বুঝাইলাম, এটা এই তর্ক চলতে থাকে এ ভার্সেস এর আগুন, আগুন ফ্লেম, দুইটার মধ্যে মারপিট হচ্ছে, মারপিট হয়ে হয়ে অনেক উল্টা হয়ে যায় যে বায়াররা কম চাচ্ছে, আমরা বার্গেন করে না এটা এরকম না এটা ওরকম, দোকানদারের রোল প্লে করতে হবে, এটা ভালো এটা পাওয়া যাবে না, একেবারে আপনি আমার বনি কাস্টমার, যদি অন্য কোথাও মার্কেটে এটা পান লয়ে যায়, আমার এই আছে আমি এখানতে আনি, এখানের সেলাই ওইখানের এরকম ভাজে বাজে সেলাই, এই সেলাই কোনো ফাটবে না, এরকম হবে না। সো এইভাবে করে আমাদের বার্গেন করে লো বল থেকে আমরা হাই বল মেইনলি আমরা প্যাকেটটা নিয়ে আসি, এই যেটা আমি প্যাকেট বুঝে প্যাকেট করে আমরা নিয়ে আসি। এখন আমি যদি কোথাও একটা ভালো ডিল পাই, ভালো এরকম করি, দেখা যায় যে প্রায় আমার ক্ষেত্রে যেটা আপনাদের ক্ষেত্রে যায়, ওই দোকানে বারবার যাই, কারণ ওর কাছে ভালো টি শার্ট কালেকশন আছে, ভালো জিন্স কালেকশন আছে, বারবার যাই নিয়ে আসি। সো আমি তার কাছে যাই, তাকে অ্যাপ্রোচ করি, তার কাছ থেকে নিতে থাকি, এরকম করে একটা রিপিট রিলেশন ক্রিয়েট হয়। এবং যখন আপনার রিপিট রিলেশন ক্রিয়েট হয়, যে ফার্স্টে আপনার সাথে একটা বার্গেন করতেছিল ছোটোখাটো রেট নিয়ে, এরপরে সে দোকানদার যেটা করে, মানে আমার জন্য যেটা করতো, এটা হচ্ছে গিয়ে রেখে দিত। সে আমার জন্যে ভালো ভালো যেই জিনিসগুলো আসতো রাইখা দিত। সে জানে প্রতি মাসে এই তারিখে আমি যাব, বা 2 মাসে এরকম টাইমে, তখন তো ফোন ছিল না, জানতো ওরকম একটা সার্টেন টাইমে জুম্মার আগে বা পরে আমি যাব, এরকম করে রেখে দিত। সো এখন হয়তো বা ফোন দেয় দোকানদাররা, রেখে দেয়, কোনো কিছু ভালো দোকানে জিনিস আসলে রেখে দেয়, কোনো খাবার আসলে রেখে দেয়, অনেক কিছুই আমাদের জন্য সেভ করে রাখে। এইভাবেই আমরা দেখেন যে যার সাথে বার্গেন হচ্ছিল ওর সাথে কত সম্পর্ক ভালো হয়েছে, যে আমার জন্য বেস্ট প্রোডাক্টগুলো রেখে দিচ্ছে। সো দিস ইজ হাউ উই ক্যান টার্ন লো টিকেট ইন্টু হাই টিকেট। ঠিক আছে, এভাবে লো টিকেটকে আমরা হাই টিকেট কনভার্ট করতে পারি। সো এখানে মেইন লেসনটা কি? মেইন লেসনটা হচ্ছে গিয়ে দ্য কিজ টু নো, এই চাবি যদি আঁকি, এটা একটা চাবি, দ্য কিজ টু নো হোয়াটস ইউর ওর্থ এবং নট সেটলিং ফর রেস্ট, মানে লো, নট সেটলিং ফর দ্য ওর্থ বলতে এই যে তোমার ওর্থ জানো, ইয়োর ভ্যালু। প্রথম দিকে কম্প্রোমাইজ করতে হইতে পারে, আপনিও হয়তো বা কম্প্রোমাইজ করেন একটু বেশি দিয়ে কেন, অথবা দোকানদারের পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো বা আপনাকে রিপিট বানানোর জন্য করবে, কিন্তু আস্তে আস্তে তার কাছে 2-3 বার কেনার পরে সে যখন বলবে ভাইজান আপনার তো আমি কমিয়ে দিই, বাট এই মালটা কিন্তু ভালো, এই জায়গা থেকে আসছে, আপনিও বেশি একটা বার্গেন করবেন, এবং এক সময় হয় যে আপনাদের রেট ফিক্স হয়ে যায়, বার্গেন করা বন্ধ করেন। দোকানদার যদি মাঝে মধ্যে টুইস্টও মারে যে এটা একটু দাম বেশি, আপনি কিন্তু বিশ্বাস করে নিয়ে নেন। তো দিস ইজ হাউ ইউ ফাইন্ড আউট গুড ডিলস অ্যামং অল দি গার্বেজেস। সব গার্বেজ খুললা যেভাবে পারি, তাহলে এখানেও পারবো। আমার কথা হচ্ছে গিয়ে এটার মেইন ইয়াটা হচ্ছে গিয়ে ধৈর্য, আমি যেটা মনে করি পুরা এক্সারসাইজটার। তো ধৈর্য যদি আমরা ওই ক্ষেত্রে দেখাইতে পারি, যখন আমরা শপিংয়ে যাচ্ছি, কোনো ডিল ফাইনাল করতেছি, ইভেন কক্সেস বাজারে গিয়ে যখন হোটেল ফিক্স করতেছি, বিভিন্ন হোটেলে গিয়ে একটা জায়গায় যে লক করলাম, ওটার সাথেও মিলাইতে পারেন, তাহলে কেন ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে এত তাড়াহুড়া করতেছি, এত পাগল হয়ে যাচ্ছে, কেন ভাবতেছি যে ভাই ফাইবারে ভালো ক্লায়েন্ট নাই, আপওয়ার্কে এখন ক্লায়েন্ট নষ্ট হয়ে গেছে, ভাই লিঙ্কডইন থেকে কখনো পাওয়া যায় না, ইউটিউব থেকে ট্রাই করছি কখনো পাই নাই। আরে ভাই খুঁজো, তুমি কয়দিন খুঁজছো, তুমি কিভাবে করছো, তুমি তো খুঁজা গেঞ্জি বের করে গেঞ্জি এখনও পড়তেছো, 4 বছর ধরে চলতেছে, বুস্টুসু গেছে কিন্তু চলতেছে। তো একইভাবে এটাও দেখতে হবে, ধৈর্য রিয়েল লাইফে এত বেশি, কিন্তু অ্যাকচুয়াল রিয়েল লাইফ যেটা দিয়ে আমরা কামাই করব, চলবো, জীবন যৌবন, বিয়ে শাদি, বিয়ের দিন ঘোরা করে হাতি করে যাবো, ওই জায়গায় গিয়ে এত ধৈর্য ওরা কেন হয়? থিঙ্ক অ্যাবাউট ইট। নিজের সাথে রিলেট করা শুরু করবে এবং আমাকে লাইভ ক্লাসে বলবেন যে কোন থিওরিটা বেশি ভালো লাগতেছে এবং কোনটার সাথে রিলেট করতে পারতেছেন, এবং আমি মজার মজার থিওরি আপনাদের কাছ থেকেও শোনার চেষ্টা করব। থ্যাংক ইউ। Hey guys, welcome back.
সো এখন আমি একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা বলবো। অনেক ভিডিও এডিটর যারা ভিডিও এডিটিং করছে অনেকে ট্রিগার খাবে, আর নতুনদের জন্য তো আমি যেটা বুঝাবো এটাই বুঝবে। এই জিনিসটা নিয়ে আমি অনেকের সাথে কথা বলি, অনেকভাবে কথা বলি, আমি ঠিক মতো সবসময় এক্সপ্রেস করতে পারি না, চাইলেও পারি না। এখন আমি কথা বলতে চাই হচ্ছে কি, এই যে যারা এডিটিং করতে আসছেন বা অ্যাসপায়ারিং যেসব ভিডিও এডিটর থাকে বা কারেন্টলি আমরা যেগুলো দেখতে পারতেছি, ওদেরকে নিয়ে অল্প একটু আলাপ করা দরকার। কারণ এটা প্রথম থেকে বুঝলে এডিটিং জার্নিটা আপনার খুব ইজি হয়ে যায়। সো আমার ইস্যুজ উইথ দ্য অ্যাসপায়ারিং ভিডিও এডিটর যদি বলি, তাহলে আমার মনে হয় যে দেয়ার আর টু মেনি রিলস এক্সপার্ট। ঠিক আছে, তারা মানে এখন যদি আমরা দেখি যে কোনো ইনস্টাগ্রাম দেখি তো মোটিভেটেড হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে রিলস দেখতেছি, অনেক কমপ্লিকেটেড এডিট দেখতেছি, এদিক দিয়ে এটা হচ্ছে, এদিক দিয়ে চলে যাচ্ছে, 3D হচ্ছে না, আবার অনেকে আফটার এফেক্টে দেখাচ্ছে, অনেকে আবার দেখছে ক্যাপকাটও করা যায়। এগুলা দেখে এডিটের প্রতি একটা ভয় চলে আসে প্রথম থেকে। আমি যদি হইতাম, আমি যদি দেখতাম, আমি প্রথম দিকেই ঘাবড়ে যেতাম যে এত কঠিন তো আমি পারবো না। তারপরে হচ্ছে গিয়ে ইটস অলসো ইন্সপায়ার্ড। সো আমি এটা বলবো না ইন্সপায়ারিং ইজ গুড, আমি তো বলবো যে স্টিল দ্য স্টাইল। বাট যেটা প্রবলেম হচ্ছে ওইটা হচ্ছে গিয়ে যে এতগুলা রিল দেখে যেটা বলতেছিলাম যে এমন নেগেটিভলি ইন্সপায়ার্ড হচ্ছি, যেটা নিজের ক্যারিয়ার এবং ক্রিয়েটিভিটির জন্য অনেক সময় ডিস্ট্রাকটিভও হয়ে যায়। যদিও অনেক কন্টেন্ট দেখা, অনেক কিছু দেখা নিজের জন্য ভালো, বাট আমাদের ভিতরে একটা মানে কনফিডেন্স লেভেল আসার জায়গায় উল্টাটা হয়ে যায়। প্রথমেই এটা ফিল করি যে আমি তো ওর মতো পারি না, তার মানে আমাকে দিয়ে হবে না। এবং যেটা বললাম যে ম্যাক্সিমামই হচ্ছে কি টু কমপ্লিকেটেড, এবং দেখা যায় যে একদিনের বেশি, ইউজুয়ালি 2+ দিন লেগে যায় যখন আমরা ক্যারিয়ারটা স্টার্ট করি মার্কেট প্লেসে, অথবা অনেক কাহিনী করে আউটরিচ করে ক্লায়েন্ট আনলামও। তো ওইখানে যদি আমার দেখা যায় যে বাল্কে রিল নিচ্ছি বা কাউকে ইমপ্রেস করার জন্য রিল নিচ্ছি, এবং ওইটা করতে 2+ টাইম, 3 দিনও লেগে যাচ্ছে, অনেক রিসার্চ করতে হচ্ছে, তখন একটু ইস্যুস। কারণ যখনই কেউ রিলস দেয়, দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে এই রিলসগুলো থাকে হচ্ছে গিয়ে তার পডকাস্টের থেকে, অথবা অনেকে জাস্ট একটা অডিও রেকর্ড করে দিয়ে দেয়, আবার অনেক সময় দেখা যায় তার ভিডিওর কোনো একটা পার্ট দিয়ে দেয়। সো অনেকে আছে যে চ্যানেল থাকে না, যে এই দেখা যায় অন্য কোনো পডকাস্টের কোনো ক্লিপ তার পছন্দ হয়েছে, তার চ্যানেলের জন্য কেটে আপনারা দিয়ে দিল, বললো আপনি রিলস বানান। সো ইট গেটস ভেরি কমপ্লিকেটেড ভেরি কুইকলি। কারণ তার কিন্তু আপনাকে কন্টেন্ট দিতে দেরি হবে না, কন্টেন্টের জন্য অভাবও হবে না আপনার, বরঞ্চ এডিট করতে যদি মাল্টিপল ডেজ লেগে যায়, ইট ইজ আ প্রবলেম। কারণ অনেক কম্পিটিশন থাকবে যারা হয়তো বা আগে করে ফেলবে। অ্যান্ড অলসো একটা উইকে আপনি যদি এরকম রিলসের প্রজেক্ট নেন, দেয়ার ইজ অনলি আ সার্টেন নাম্বারটা লিমিট থাকবে ইউ ক্যান এডিট। ইফ ইউ আর রিয়েলি গুড, মেবি যদি রেস্টিং পিরিয়ডও ধরি, মেবি ইউ ক্যান এডিট 5 সে ফর এক্সাম্পল। অনেক কমপ্লিকেটেডগুলোর কথা বলতেছি, যে একেবারে আফটার এফেক্ট থেকে শুরু করে সব কিছু নিচ্ছেন, বাট কতগুলাই করবেন, এবং এগুলা করতে দেখা যাবে যে আপনার মানে একটা ডেইলি ঘড়ির মানে অনেক টাইম আপনার নিয়ে নেবে। তো এই এত কিছু এডিট করে এত কিছু সামলায় জিনিসটা করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, রাইট? মোস্ট ইম্পর্টেন্টলি এই টাইপের রিলসগুলো যেটা দেখতেছি, মার্কেট ইজ ভেরি স্যাচুরেটেড। সো আপনারা যেখান থেকে দেখতেছেন, যেখান থেকে কপি করতেছেন, ইন্সপায়ার্ড হইতেছেন, বিদেশিগুলা দেখতেছেন, ইন্ডিয়ানগুলা দেখতেছেন, অনেক পাকিস্তানিরা করতেছে, অনেক বাংলাদেশিরা প্রাউডলি অনেক ভালো করতেছে। তো ইম্যাজিন করেন যখন এতগুলা মানুষ এত কিছু রিলস একই স্টাইলে 4-5টা কন্টেন্ট ক্রিয়েটরকে পছন্দ করে ওই স্টাইলেই করে যাচ্ছে, জিনিসটা কতটা স্যাচুরেটেড হয়ে গেছে। এবং প্রত্যেকটা মানুষই যারা ইউটিউব চ্যানেল খুলে বসে আছে, সবার কাছে যাচ্ছে আমি তোমার জন্য এরকম রিলস বানাই দেবো, আমি তোমার জন্য ওরকম রিলস বানাই দেবো। ওরাও দে আর গেটিং বোম্বার্ড উইথ রিকোয়েস্ট, হ্যাঁ, টুইটারে ট্যাগ করতেছে, অনেক কিছু করতেছে। সো কাকে চুজ করবে, কাকে রেখে, এটার জন্য তারা মানে মাঝে মধ্যে তারা নিজেরাও কনফিউজড হয়ে যেতে পারে। এবং ইটস এটা ফ্রম পার্সোনাল এক্সপিরিয়েন্স, অনেকে এটা শুনে একটু হ্যাঁও বলতে পারেন, নাও বলতে পারেন। ইটস ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, পুরো কোর্সটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। ইটস ভেরি চিপ। আপনি যদি রিলসের জন্য কোনো ক্লায়েন্ট পান, রিলস স্পেসিফিক এডিট করেন,
ইউজুয়ালি দে আর ভেরি চিপ। কারণ কি, এক হচ্ছে গিয়ে তাদের ম্যাস প্রডিউস করতে হয়, সেকেন্ডলি হচ্ছে গিয়ে তাদের কাছে অনেকে অ্যাপ্রোচ করছে, আর থার্ড হচ্ছে গিয়ে দে হ্যাভ ওই অ্যাপ্রোচ করার কারণে অপশনস টু গো সামওয়্যার এলস, অন্য কাউকে কন্টেন্ট দেওয়ার জন্যে। সো যেখানে একটা লং ফর্ম ভিডিও, ইফ ইউর ভেরি গুড এডিটর, আপনি $75 থেকে $300 পর্যন্ত প্রথম বছরের দিকে চার্জ করতে পারবেন। ওখানে রিলস দেখা যায় যে আমি এমনও ক্লায়েন্ট পাইছি আমাকে বলছে যে আমাকে $5 করে দেয়, $60, $12, $25। হ্যাঁ, দেয়ার আর রিলস ক্লায়েন্ট $75 দিয়ে আপনার অনেক খুশি হয়ে একটা দুইটা করাতে পারে। বাট সে যদি একটা ইউটিউবার হয় এবং শুরুর দিকে আমি যেটা বললাম শুরুর দিকে হয়, তাহলে কিন্তু এটা বেশি দিন কন্টিনিউ করবে না। আমাদের টার্গেট থাকবে যে কোনো ক্লায়েন্টকে যেই হোক না কেন একটা সাইকেলের মধ্যে নিয়ে আসা, তাকে একটা রিপিট ক্লায়েন্টে কনভার্ট করা। মানে একটা সাইকেল চলতে থাকবে। এখন যদি $75 করে আমি যদি চার্জ নিতে থাকি, $100 করে চার্জ নিতে থাকি, ও একটা মানুষ পারলে প্রতিদিন 5টা রিল পোস্ট করে, ও যাবে কই, ও এত টাকা আসবে কোত্থেকে? সো এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে গিয়ে অ্যাগেন যেটা খুব ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে কি দে আর নট লয়াল। কেন তারা লয়াল না? বিকজ অ্যাগেন দে হ্যাভ অপশনস, তাদের কাছে অনেকে আসতেছে, তারা হচ্ছে গিয়ে অ্যাপ্রোচ করতেছে। তো বারবার যেটা হচ্ছে যে আচ্ছা ও হয়তো আমারটা ভালো করেনি, ও তো আরেকটু ভালো করছে, ও তো আরেকটু ভালো, এবং তার চ্যানেলে ভিডিও দেখে তার লাস্ট আপনি যে এডিট করছেন ওই এডিটের থেকে ভালো কেউ এডিট করা যায়, ওরকমই তার কাছে সেলাররা যাবে, ওরকমই ভিডিও এডিটররা যাবে এবং ওর থেকে ভালোটা অফার করবে। বিকজ এই মার্কেটটা রিলসের অনেক স্যাচুরেটেড। যদি এত সহজেই শিখে ফেলা যাচ্ছে, এবং আসলে এটা সহজ, এত খারাপ কিছু না। আমরা এগুলো নিয়ে অনেক ক্লাসও আছে যে কীভাবে আফটার এফেক্ট ছাড়াও একটা 3D এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যাবে, কীভাবে একটার উপর একটা ম্যাগনেট মিডিয়ার মতো ইমান গান্ধীর মতো করা যায়। মানুষই তো করতেছে আমাদের মতো, ক্যাপকাট দিয়েই তো করতেছে। সো অ্যাগেইন দে আর নট লয়াল। এটা কেন উল্টা লিখছি? দে আর নট লয়াল কারণ তাদের অপশনস আছে, তারা বিভিন্ন জায়গায় চলে যেতে পারে, তাদেরকে অনেকে অ্যাপ্রোচ করতেছে। সো ইট গেটস ভেরি কমপ্লিকেটেড রিয়েলি সুন। এখন প্রশ্ন আসে হচ্ছে গিয়ে তাহলে আমরা কি করব, মানে আমাদের করা উচিতটা কি? হোয়াট শুড উই ডু? $1,000,000 কোয়েশ্চেন, অ্যান্সার কি? অ্যাগেইন আমার পয়েন্ট অফ ভিউ থেকে, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, রিলসগুলো যেটা হবে এটা কিন্তু তোমার একটা মেইন সার্ভিসের প্রোডাক্ট হওয়া উচিত। তো রিলসগুলো হবে তুমি বিভিন্ন সার্ভিস প্রডিউস করো। এখানে আমি সার্ভিস বলতে বোঝাচ্ছি হচ্ছে কি মেইনলি হতে পারে লং ফর্ম, অথবা আমরা পডকাস্ট এডিট করি, অথবা তার রিভিউ, বিজনেস ভিডিওস, যে কোনো কিছুতেই ওগুলার প্রোডাক্ট হবে হচ্ছে কি তোমার শর্টস। এবং এগুলো আমি ইউজুয়ালি যেটা করি, ম্যাক্সিমামে আমার বিজনেস ক্লায়েন্ট তাদেরকে বলি যে রিলস বানায় দিই, এগুলার অপরচুনিটি আরও বেশি, এগুলা দিয়ে তুমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যদি পোস্ট করো তাহলে ছড়াবে। আবার আমার এরকম ক্লায়েন্ট আছে যারা বলে না বেশি রিলস দিব না, মেইন ভিডিওর ইয়েটা নাই হয়ে যায়। বিজনেস ক্লায়েন্ট হলে তাদেরকে ডিল করা অনেক ইজি হয়। তাদেরকে যেভাবে অ্যাপ্রোচ করতে হয় ওটা হচ্ছে গিয়ে আই ক্যান অলসো মেক রিলস, আই ক্যান অলসো। সো এইটা তুমি কি জানো আমি অ্যাডিশনাল সার্ভিস দিতে পারি, যেখানে তুমি যদি প্রথমে একটা রিলের ক্লায়েন্ট নাও, সে ফর এক্সাম্পল তুমি ওকে $75 দিয়ে শুরু করছো এবং ম্যাচ করতেছে, ওইটা আস্তে আস্তে বলবে যে তুমি আমাকে 100 রিল করে দিবা বা 50 রিল, 20 রিল। দাম এমন হবে অ্যাভারেজে তুমি দেখবা যে $10 নেমে যেতে পারে। যেখানে তুমি যদি কাউকে সে ফর এক্সাম্পল $125 দিয়ে ভিডিও করতেছো রেগুলারলি কারোর জন্যে, তাকে কিন্তু তুমি মিডল একটা গ্রাউন্ডে গিয়ে যে বলতে পারবা আমি তোমাকে 40 থেকে 75-এর মধ্যে আমি তোমাকে রিলস বানায় দিতে পারবো। সে দেখা যাবে পার ভিডিওতে একটা নেবে নর্মালি, যে ওয়াও তার নর্মালি সে $75 করে নেয়, বাট আমার অ্যাডিশনাল সার্ভিস দেখে 40-এ করে দিছে। তো তুমি আরও ডিসকাউন্ট দেখাবা, কিন্তু যেটাই হোক না কেন বাল্কের থেকে বেটার, কারণ অলরেডি ইউ আর মেকিং মোর বাই ডুইং লং ফর্ম ভিডিওস। এটা নিয়ে আমি আরেকটু কথা বলার পরে কোন ক্লায়েন্ট কীরকম লং ফর্ম ভিডিও, এই ভিডিওতে আমি কথা বলবো, বাট এগুলো আগে শেষ করে নিই। আমরা যদি লং ফর্ম ভিডিও থেকে ওইটাকে কনভার্ট করি রিলসে, তাহলে দ্যাটস ইজিয়ার। এইটা হচ্ছে গিয়ে এমনভাবেই আমরা যদি জানি রিলস বানাবো, এমনভাবে আমরা এডিট করি, আইকনসগুলো এইভাবে সিলেক্ট করি বা টেক্সটগুলো এইভাবেই দিই যে স্টক ফুটেজগুলো এরকম থাকে যে আমি জানি এটা রিলে এটা কনভার্ট করবে, হয়তো আমি জানি কোন টাইম ফ্রেম নিবে, অথবা আমার টাইম ফ্রেম সাজেস্ট করতে অনেক
জিনিস আছে এখানে আসতে পারে, বাট যখন এই জিনিসটা ইটস ইজিয়ার টু, কারণ পাওয়ার আমার হাতে, আমি কনভার্ট করতেছি, ইটস মাই ক্লায়েন্ট, আমি ওয়ান পয়েন্ট সলিউশন। রিলস থেকে লং ভিডিওতে যাওয়া কঠিন, কারণ তার বদভ্যাস হয়ে গেলে তাকে নেওয়া অনেক টাফ, কিন্তু লং থেকে রিলস অ্যাডিশনাল প্রোডাক্ট হিসাবে, এবং একসময় সে রিলস বন্ধও করে দিতে পারে, একসময় সে অনেক রিলস বানাতে পারে, ওইটার জন্য আমরা অন্য এক্সপার্টিস নিয়ে তো কথা বলবোই। লং থেকে যখন রিলসে আমরা কনভার্ট করতেছি, তার মানে একটা জিনিস মাথায় রাখবে, এটা হচ্ছে কি এক্সট্রা ডলার আমরা ইনকাম করতেছি। আমি খালি রিলসেরটা ধরলে একটা সার্টেন অ্যামাউন্ট করতে পারতেছি, একটা সার্টেন বাজেটে করতে পারতেছি। লং থেকে করলে, যেটা বারবার বলতেছি, আপনার মাথায় ঢুকার, আমি চাই এই যে যেটা বলি মাইন্ডসেট মোল্ডিং, এটা চেঞ্জ করতে। ব্যবসাটা কোন দিকে বেশি। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে রিলসের ক্লায়েন্টগুলা, এই শালা ওরা একটা জিনিস ওরা ভাবে যে দে ক্যান গো মানে ভাইরাল, যদি মানে সেক্সি এডিট করে দেই তাহলে দ্যাট উইল মেক দেম গো মানে ভাইরাল, তারা একদম সব জায়গায় ছড়ায় যাবে। জিনিসটা এইটা না। তারা ভুলে যায় কন্টেন্ট ইজ কিং। লং ফর্ম যারা করে তারা জানে, এবং তাদের ওই ধৈর্যটা আছে যে কতটা ইম্পর্টেন্ট অ্যাটেনশন ধরে রাখা, কতটা কষ্ট। এবং লং ফর্মের ম্যাক্সিমামই কিন্তু বিজনেসম্যান। এখন যারা লং ফর্ম করতেছে তাদের কোনো কোচিং বিজনেস আছে, বা কোনো বিজনেস ভেঞ্চার প্রমোট করতেছে, বা নিজের পার্সোনাল ব্র্যান্ড করতে যাচ্ছে, তো তাদের যেটা হয়, তারা জানে, দে হ্যাভ দ্যাট আন্ডারস্ট্যান্ডিং। রিলসেরগুলো খুব মানে ইউটিউবার আসছে, ইউটিউব চ্যানেল শুরু করছে, আমার আলী আবদালের মতো বানায় দাও, আমাকে ইমান গানজির মতো বানায় দাও, আমাকে এই দাও সেই দাও, এটা করে মানে খুবই ধৈর্য কম। তারা ভাবে যে ভাইরাল হয়ে যাবো, আরে এই এডিটরের রিলসে ভাইরাল হয় নেই, অন্য এডিটরের কাছে যাবো, এইভাবে করে তোমার এনে লাট্টু খেলবে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে লং ফর্মের ক্ষেত্রে যেটা হয় যে দে আর মোর স্টেবল। তারা হচ্ছে গিয়ে মানে ওই ট্রেন্ডের দিকে যাচ্ছে না, যে ট্রেন্ড এটা হচ্ছে আমি এটা বানাবো, ট্রেন্ড ওরকম যাচ্ছে ওরকম জানাবো। তাদের গোলটা সেট থাকে। তারা যদি তাদের লংয়ের সাথে, লংটা নিশ্চয়ই যে রিলসের মতো এত এঙ্গেজিং হবে না, ওরকম টোন রাখতে চায়। তারা একেবারে লং একদিকে ডাইনে যাবে, ওইটা বামে যাবে, এরকম যায় না। সো তারা ট্রেন্ডের সাথে এত ধার ধারে না, তারা দেখে মেসেজটা ঠিকমতো যাচ্ছে নাকি। সো এই ছিল হচ্ছে কি আমার রিলস নিয়ে আমার 2 সেন্স, আমার একটু জ্ঞান দিলাম। এখন আমি বলবো হচ্ছে কি ক্লায়েন্ট নিয়ে আমরা একটু কথা বলবো। সো এটাও একটু পেঁচায় ফেলবো আলাপটা, তাও আমি বোঝানোর চেষ্টা করব। ক্লায়েন্টস যদি বলি, ক্লায়েন্টস আমার 3 টাইপের হয়। একটা হচ্ছে কি এই জাস্ট মেড আপ নেম আমার, হ্যাঁ। একটা হচ্ছে কি এক্সিকিউটিভস, হ্যাঁ। আরেকটা হচ্ছে গিয়ে দ্য মিডল ম্যান, দ্য মিডল ম্যান। আর লাস্টে হচ্ছে গিয়ে আমরা বলবো ওয়ানাবি, ওয়ানাবি। ঠিক আছে। একইভাবে তোমার কন্টেন্ট এডিটিংও কীরকম ক্লায়েন্টের জন্য করা উচিত, এটা আমি তোমাকে বলবো। সো যে কোনো ক্লায়েন্ট যখন আমরা শুরু করি, যাই করি, প্রথম দিকে তো ওই যে বেগার্স ক্যান নট বি চুজার্স। সো আমি তো চুজ করতে পারলাম না, আমার ক্লায়েন্ট পাইলে হইলো, আমি জানি এরকম থাকে। বাট ম্যাক্সিমামই মার্কেট প্লেসে বা বাইরে যাদেরকে অ্যাপ্রোচ করে পাই, অনেকে আছে যেগুলো ইউটিউবার, যখন রিলসের পয়েন্ট অফ ভিউ থেকে যদি কথা বলি, এগুলো হচ্ছে ওয়ানাবি। এই ওয়ানাবিগুলো করে কি, এটা হচ্ছে কি তারা মিমিক করে স্টাইল। এখন মিমিক করা খারাপ কিছু না, ওগুলো দেখে আমরা শিখতেছি, কিন্তু তারা যখন মিমিক করতে যায় তখন ডিডলি হয়ে যায়। তারা সবসময় বলে যে সবচেয়ে কঠিন এডিটটা করতে চায়, ইমান গাজী করবে, হ্যাঁ। তারা তারপরে হচ্ছে ওই যে ম্যাগনেট মিডিয়ারটা করবে, হ্যাঁ। তারপরে হচ্ছে কি তারা এরকম কাহিনী করে যে আলী আবদালের শর্টসটা করবে, অথবা এই এই আইজি রিলস দেখাবে যে খুব ক্রিয়েটিভ আইকন দিয়ে যে খেলাগুলো হচ্ছে, ওরকম টাইপেরটা আমি করতে চাই। সো এইগুলো হচ্ছে কি তাদের খুব প্রবলেম হয়ে যায়। তাদের ট্রেন্ড যখন কোনো একটা সুইচ হয়, তাদেরও জাস্ট পোল্ট্রি, যখনই ট্রেন্ড চেঞ্জ হতে থাকবে তারাও চেঞ্জ হতে থাকবে। তাদের কোনো স্টেবিলিটি নাই, তাদের কোনো গ্রাউন্ড ওয়ার্ক নেই, সব সময় ভাঙতে থাকে। তারা আসলে কী চায় টাইমলাইনের সাথে খুবই ডেঞ্জারাস। এগুলা ইউজুয়ালি তোমার ওয়ান অফ ক্লায়েন্ট হবে, আসবে, কাজ দিবে, একটা দুটা করবে, চলে যাবে। রিলস দেখে খুব এক্সাইটেড হয়ে যাবে, টিপসও দিতে পারে, কিছুদিন করবে। আমি কিছুদিন বলতে বোঝাচ্ছি 2 মাস 3 মাস। আমার মেজরিটি ক্লায়েন্ট 99% রিপিট যেগুলো আছে, আমার মেজরিটি হচ্ছে 1.5 বছরের বেশি। ওইটাই দরকার, ওইটাই উইল মেক ইউ রিচ। এখন যদি আসে মিডল ম্যান, এইটা হচ্ছে গিয়ে ট্রেন্ডে যায়, বাট দে আর ওপেন টু কনভারসেশন, ওপেন টু কনভো। ঠিক আছে, তারা তোমার কথাটা বুঝবে, কথাটা মানে করতে চায় যে মুখ যদি দিতে কথা, মানে তারা কথা বলবে, বোথ ওয়ে কমিউনিকেশন করতে চায়। সে তারা যেটা করবে হচ্ছে গিয়ে কি বলে, তার ফ্রেন্ডের কোনো চ্যানেল আছে,
ফ্রেন্ডস চ্যানেল আছে ওইটা ভালো করে, অথবা দিস গোজ উইথ মি এরকম টাইপের কথা বলবে, আই বিলিভ দিস গোজ উইথ মি, অর ইউ ক্যান টেল মি হোয়াট গোজ উইথ মি, এরকম একটা কথা বলে। তারপরে সবচেয়ে বেশি তারা যেটা বলে, হোয়াট এভার ইউ থিঙ্ক ইজ গুড, হোয়াট এভার ইউ থিঙ্ক ইজ গুড, এইটা হচ্ছে কি বেস্ট পার্ট। এরকম ক্লায়েন্ট এরা অনেকটা স্টেবল, এরা হচ্ছে মিডলম্যান, এরকম ক্লায়েন্ট হচ্ছে কি ড্রিম ক্লায়েন্ট। সো তোমার যদি এডিটিংয়ের একটা পাই হয়, তোমার এডিটিংয়ের যদি একটা পাই হয়, এই সে ফর এক্সাম্পল এটা হচ্ছে কি আমার একটা পাই, এই পায়ের মধ্যে আমি বলবো যে খুব অল্প একটা সংখ্যক হওয়া উচিত হচ্ছে গিয়ে তোমার এই যে এই ওয়ানাবি, এটা ডেঞ্জার। তারপরে একটা পার্ট হইতে পারে হচ্ছে গিয়ে একটু পার্ট তোমার হইতে পারে হচ্ছে গিয়ে এই মিডলম্যান সো একটু পার্ট হতে পারে। আর এই 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 শালাদের থেকে যত দূরে থাকা যায়, এবং এই বড় পার্টটা হবে হচ্ছে গিয়ে এক্সিকিউটিভ। সো এইটা হচ্ছে কি তুমি যখন প্রপার একটা ভিডিও এডিটর হইতে চাবা, প্রপার যখন তুমি করতেছো কাজ, হচ্ছে কাজ ভালো করতেছো, তখন এরকম দিস ইজ মাই পাই, এবং আমি ওইটা ম্যানেজ করে ট্রাই করি। এখন আসে হচ্ছে কি এক্সিকিউটিভদের নিয়ে, দে আর দ্য বেস্ট ক্লায়েন্টস, ট্রাস্ট মি। ফাইবারে দেখা যায় যে আগে বিজনেস ছিল, এখন হচ্ছে কি দে আর লাইক ফাইবার প্রো ক্লায়েন্টস, মেইনলি বিজনেস ক্লায়েন্টস। তারা নিজেরা হচ্ছে গিয়ে অন্টারপ্রেনার্স, তারা হচ্ছে গিয়ে অথবা কোনো একটা অন্টারপ্রেনার অ্যাসিস্ট্যান্ট, তারা লং টার্ম প্ল্যান নিয়ে আসছে, ঠিক আছে, তারা হচ্ছে গিয়ে গেমে বড় টাইমের জন্য আসে, তারা যেটা করবে যে ম্যাক্সিমাম টাইম মিনিমালিস্ট চায়, এবং এগুলো হচ্ছে যে আমার আলী আবদালের ভিডিও থেকে যে কটা আসছে না, ওইখান থেকে আসছে। আমি ডেন্টিস্ট পাইছি, আমি অ্যাকাউন্টেন্ট পাইছি, এরকম অনেক আসছে ওইখান থেকে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি তাদের একটা জিনিস থাকে, ওইটা হচ্ছে গিয়ে নোটস, প্রপার সবারই নোটস থাকে এখানে। নোটস বলতে এটা হচ্ছে কি একদম লিটারেলি তাদের ব্র্যান্ড কালার আছে, তাদের মেজরিটির মানে ব্র্যান্ড কালার থাকে, তাদের ফোন থাকে, তাদের ব্র্যান্ড প্রেফারেন্স থাকে, তাদের মানে একেবারে কোন নোটসে কীরকম টাইপের স্টক ফুটেজ চায়, কোন লোগোগুলো, এগুলো দিয়ে দেয়। এটা হচ্ছে কি এক্সিকিউটিভ ক্লায়েন্ট। এবং এই এক্সিকিউটিভ ক্লায়েন্ট যেগুলো, এটা আমার দেওয়া ওয়ার্ড, এরকম নাই কিন্তু, বাট এরা হচ্ছে গিয়ে তোমার ফেভারিট ক্লায়েন্ট হবে। তারা টাকা নিয়ে বেশি একটা করে না, তারা মেইনলি যাইতে চায় হচ্ছে গিয়ে তোমার মান্থলি রিটেনারশিপে। সো তারা বললে হচ্ছে গিয়ে আমি তোমাকে একটা ফিক্সড মান্থলি টাকা দিব, ওইটার মধ্যে তুমি আমাকে করে দিবা। বেস্ট একদম, এর উপরে হইতেই পারে না। তারা দেখা যায় যে এনিথিং বিটুইন, আমার ক্ষেত্রে যেটা হয়, $1,000 থেকে শুরু হয়ে এমনও আছে যে তারা হয়তো বা $4,000 পর্যন্ত দেয়। আবার কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা একদম চ্যানেল ম্যানেজ করে, এরকমও আছে, মানে মাসে 10,000ও দিছে, এরকম ক্লায়েন্টও আছে, এরকমও হয়। সো এক্সিকিউটিভ ক্লায়েন্টগুলো হচ্ছে মেইনলি বিজনেস ক্লায়েন্টস, তারা টাকা উঠানোর জন্য ভিডিও বানায়। সাকসেসফুল ইউটিউবার আমি এটা বলতেছি না, ওইটা পুরো আলাদা বল গেম। এবং যখন আমরা এডিট করতে যাব, তখন কীরকম টাইপের ক্লায়েন্ট খুঁজব, এটা হচ্ছে কি স্বপ্নের ক্লায়েন্ট। এখন আমরা চলে আসি হচ্ছে গিয়ে যে কী টাইপের ভিডিও তাহলে আমার টার্গেট করা উচিত, যে আমি এত কিছু বলতেছি। আমি সব সময় যেটা ফিল করি যে কোনো একটা এডিটরের যেই লাইনে যাওয়া উচিত, ওইটা হচ্ছে গিয়ে বিজনেস ভিডিওস, ঠিক আছে, বিজনেস ভিডিওস। এটা হচ্ছে গিয়ে এইটার মধ্যে কমপ্লিকেশন কিন্তু একটু থাকে কম। বিজনেস ভিডিওজের মধ্যে আমরা যদি পয়েন্ট আউট করতে চাই কী কী আছে, এটা হচ্ছে গিয়ে লেস কমপ্লিকেটেড, তারা লেস এডিটিং, অবভিয়াসলি ওয়াও এডিটিং, তারপরে হচ্ছে গিয়ে মোর ইনস্ট্রাকশনস দিয়ে দেয়, সো ইটস ইজি ফর ইউ টু ফলো, দে আর মোর আন্ডারস্ট্যান্ডিং, তাদের টাইম লাইনটা প্ল্যান থাকে, দে আর নট লাইক দাও, তারা জানে ওই ভিডিওটা কবে লাগবে, কেন লাগবে এবং কিভাবে লাগবে, রাইট? সো ইটস মোর প্ল্যান্ড। এবং এগুলা কীরকম টাইপের ভিডিও, এগুলো দিজ আর মোর লাইক ভিএসএল, ঠিক আছে, ভিডিও সেলস লেটার, এগুলো তারা ওয়েবসাইটে দেয় অথবা অ্যাডস বানায়। এই অ্যাডসটা দুই রকম হতে পারে, শর্ট অ্যাডও হতে পারে। এইখানে তোমার শর্টসের টেকনিকগুলো কাজে লাগাও, এগুলো আরও ফান করতে, বিকজ এই শর্টস অ্যাডসগুলো তারা ফেসবুকে মেইনলি পোস্ট করে, তারপর গুগলে করে, তারপর ইউটিউবে করে, ফেসবুকেও অনেক কম করে, বাট ফেসবুকেও করে। সো এই জিনিসগুলো মজা। শর্ট যদি এডিট করতে হয় সব ক্লায়েন্টের, এটা হচ্ছে ইউজিসি করবা, বিভিন্ন এজেন্সি আসে,
ইউজার জেনারেটেড কন্টেন্ট যেগুলো করতে চায় এগুলো মেনলি টিকটকে যায়। এগুলো খুবই মানে অ্যামেচার ভাব দিতে হবে, অ্যামেচার ভাব দিতে হবে, এরকমই চায় ইউজাররা বা বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা তাদেরকে শ্যুট করে দেয়, ওইটাকে তোমার এডিট করে রিয়েলিস্টিক রাখতে হবে। যে এআই গলা দিয়ে বানায়, যে অনেক সময় এআই কাজে লাগে, খুবই বেসিক ক্যাপশনস থাকে, কিন্তু এইগুলো আবার থাকে যে এগুলোর ভলিউম খুব হাই থাকে। সো বিজনেস ভিডিওস এডিট এটাই হওয়া উচিত। বাট ওয়েন উই আর স্টার্টিং, আমি জানি কপাল এরকম হয় না, মানে খুব খারাপ কপাল আমাদের। ওয়েন ইউ আর স্টার্টিং তখন আমরা যা পাই তাই করতে হবে, স্পেশালি শর্টস। যদিও আমি এটা বলবো অ্যাভয়েড করতে, আমাদের খোঁজা উচিত সব সময় লং ফর্ম। সো আমি সিট ডাউন ভিডিও যেগুলোকে বলে, সো সিট ডাউন অথবা আরও বলে হচ্ছে কি ফেস ক্যাম, এগুলো হচ্ছে প্রেফার করব। অন্যগুলা করতে হবে বাট অ্যাভয়েড করতে যাবো। যেমন আমি হচ্ছে কি বিজনেস ভিডিও এক্সপার্ট হয়ে গেছি, বাট ভ্লগস যেরকম এখন এমনও আছে যে তোমাকে 100 জিবির ফাইল দিবে, এগুলো আবার সব ডাউনলোড হয় না। আমাদের ভয়ঙ্কর গেছে একটা শালার পুঁতে, আমাদেরকে টোটাল ফাইল দিছিল হচ্ছে গিয়ে 1-1.5 হাজার। ওইখান থেকে তার একটা ট্রিপের একটা ব্লগ, তারপর আবার মাইন্ড চেঞ্জ করে না আমি 2টা এপিসোড বানাতে চাই না, আমি 3টা এপিসোড বানাতে চাই। সো অনেক কমপ্লিকেটেড ব্যাটা, অনেক কমপ্লিকেটেড কাহিনী থাকে। সো ব্লগসটা করব যদি সিম্পল হয়, ইজি হয়, ডে ইন এ লাইফ টাইপের হয়, যে কতদূরিয়ার ফুটেজ হবে। আরও আমরা এডিট করতে পারি হচ্ছে নর্মাল ইউটিউব ভিডিও সে করতেছে, সে হয়তো বা গেমারও হইতে পারে, গেমার আবার রেগুলার গেমিং করলে তোমার উপরে মানে আমি একটু লং টার্ম চিন্তা করে বলতেছি, তোমার মেন্টাল হেলথে কাজে মানে ঝামেলা হবে। তারপরে হচ্ছে গিয়ে সেই ইউটিউবে রিভিউ করে, ঠিক আছে, রিভিউ করে, আনবক্সিং করে, এরকম টাইপের ক্লায়েন্ট, মজা টেক রিলেটেড ভিডিও বানায়, এরকম টাইপের ক্লায়েন্ট একটা স্টেবল, তাদের স্টাইলটাও স্টেবল। নর্মাল ইউটিউবার হচ্ছে গিয়ে ফাইন্যান্স নিয়ে ভিডিও বানায়, ঠিক আছে। আমি অন্যান্য ভিডিওতে কী টাইপের ভিডিও এডিটররা কীরকম কামাই করে, এটা হচ্ছে যখন আমরা ইউটিউবারের কথা বলবো, কী টাইপের ইউটিউবাররা কীরকম কামাই করে এবং কোন টাইপের ইউটিউবারদের কীরকম চার্জ করা যায়, এটা আমার একটা স্ট্র্যাটেজি আছে, এটা বলবো। সো ইউটিউবার নিয়ে, এটা নিয়ে আমি লাইভেই ক্লাস নিব, মেইনলি কাদেরটা নেওয়া উচিত, কীভাবে নেওয়া উচিত, আউটরিচ কীভাবে করা উচিত, ওগুলোর মধ্যেই পড়ে। সো ইউটিউবারদের মেইনলি কত টাকা কীরকম পার 1000 ভিউ কামাই করে, ওইটার উপর বেস করে আমি তোমাদেরকে আইডিয়া দিয়ে দিব। বাট এই যে যেটা আমি মেইনলি বুঝাইতে চাইছি, এত বজর বজর করে বেজর বেজর করে, ওইটা হচ্ছে গিয়ে করো এডিট, শুরু করো। বাট এমন কোনো প্রজেক্ট নিও না, এমন কোনো ওভার প্রমিস করে ফেলো না শর্টস বা রিলস নিয়ে কম্পিটিশন করতে গিয়ে, যাতে একটা বাজে রেটিং দিয়ে প্রথমেই কাইট করে দেয়, টায়ার প্রথমেই যদি খোলাসা করে দেয়, তাহলে আর বেশি দূর আগাইতে পারবো না। আমি অনেক লাকি ছিলাম যে আমার প্রথম থেকে খুব বিজনেস ক্লায়েন্টগুলাই ছিল, পায়ে গেছিলাম। বাকিগুলো আমি নিয়েও নেই, কারণ আমি ভয় পেয়ে গেছিলাম, এত কিছু, এত উল্টাপাল্টা ব্রিফ চেঞ্জ হতে থাকে, এক্সাইটেড হয়ে, ওগুলো আমি অ্যাভয়েড করছি। বাট এখন ইটস ভেরি ইন্টারেস্টিং। সো ওইভাবে বুঝে ফিল্টার করতে হবে। তাদের কাছে মানুষ অ্যাপ্রোচও কম করে, তাদের বাজেট নিয়ে আইডিয়াও কম, বাজেট নিয়ে ঝামেলাও কম করে। যেহেতু তোমার এডিট করতে ভেজাল কম হয়, তুমিও কম বাজেটে কাজটা করতেই পারো। সো এই লেসনে এটাই মানে ছিল। এটা নিয়ে যদি কোশ্চেন টোশ্চেন থাকে, ইউ গাইজ ক্যান অবভিয়াসলি আস্ক। গুগল ক্লাসরুমে তোমরা আস্ক করতে পারো, টাইপস অফ বা ক্যাটাগরি অফ ক্লায়েন্টস অ্যান্ড এডিটিং নামের স্ট্রিমটার মধ্যে ইউ গাইজ ক্যান আস্ক কোয়েশ্চেন বা শেয়ার, বা তোমার লাইভে আমরা এটা নিয়ে আড্ডা মারতে পারি, সাপোর্ট ক্লাসে দিতে পারি। তো জানায়ও কার কী কীরকম মনে হলো, এটা নিয়ে আমি তোমাদের ভিউ পয়েন্ট জানতে চাই যারা অন্যান্য এডিটর আছে। অ্যান্ড দিস ইজ অনলি মাই পয়েন্ট অফ ভিউ, আমি কী টাইপের ক্লায়েন্ট হ্যান্ডেল করি। সো যেহেতু আমার কোর্সে আসছো, সো আমি আশা করি যে এরকমই লাইনে যেতে যাচ্ছ, এবং এইটাই আমার সবচেয়ে হেলদি লাইন লাগে। সো নেক্সট এপিসোডে দেখা হবে।
অলরাইট, ওয়েলকাম ব্যাক। ক্লায়েন্ট রেফারাল জিনিসটা খুবই পাওয়ারফুল আর ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা আমরা অনেকে রিয়েলাইজ করি না। আমার মেজরিটি, চশমা বারবার চেঞ্জ করতে, আমার মেজরিটি অফ সেলস যেটা আসতেছে স্পেশালি আউটসাইড মার্কেট প্লেস, পুরো রেফারাল প্রোগ্রামে। একবার এমন একটা পাওয়ারফুল আইডেন্টিটি ক্রিয়েট করছি একটা এজেন্সি, অলসো কন্টেন্ট ক্রিয়েটরের সাথে। ও আবার দেখা গেছে অনেকের কোচ, সেলসের কোচ। ওরা সবাইকেও বলে যে ইউটিউবে পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে, যেটা আমিও আপনাদেরকে বলি। এবং ওইভাবে ধুচায়া মানুষ আসতেছে, আমি ওদের এডিট করে যাচ্ছি। এখন পর্যন্ত ও আমাকে 12 জন দিছে, রেফার করছে, এর মধ্যে 8 জন থেকে গেছে। সবার মাসে 4টা অথবা 8টা ভিডিও লাগে, এটা দিয়ে কিন্তু হয়ে যায়। সো রেফারাল সেলস এর জিনিসটা আমরা জানি না, আমরা খালি ওয়ান অফ সেলস করতে চাই। রেফারাল সেলসে বিশ্বাসী না, ওয়ার্ড অফ মাউথ কত পাওয়ারফুল একটা রোল প্লে করতে পারে। রেফারাল সেলসটাকে আমি, যেহেতু আমরা সবাই এক্সপেরিয়েন্সড ভাইরাস জিনিসটার সাথে, ভাইরাসের সাথে কম্পেয়ার করছি। আমি ওয়ান অফ দ্য মেইন রিজনস আমি ম্যাকে শিফট হয়ে যাই ওয়াজ অল দ্য অ্যান্টিভাইরাস, কিনে নর্দান মেকক্যাফি না কী কী ছিল, এগুলো ইউজ করতে হবে, স্লো হচ্ছে, বারবার স্ক্যান হতে থাকে। এই কারণে আমি ম্যাকে শিফট করছি ভাইরাসের ভয়ে। সো ভাইরাসের মতো কম্পিউটার ভাইরাস কী জিনিস ছিল ছোটোবেলায়, যে বলতো যে একটা স্পেসিফিক দিন, আমি জানি না আপনারা পাইছেন নাকি অনেকে, আমাদের সময় যখন ডেস্কটপ কম্পিউটার ইউজ করতাম অনেক আগে 1961 সালে, বলতো যে ওই দিনে সব জায়গায় ভাইরাস আসবে। এটা খবরের কাগজে আসতো, সবাই কম্পিউটার অফ রাখবেন, অফ রাখতাম। ইন্টারনেট নাই, কিচ্ছু নাই, ক্যামেরা ভাইরাস আসতো খোদা তালা জানে। যাই হোক, এনিহু, বা রিসেন্ট যেটা হলো কোভিড বা যে কোনো ভাইরাস, জ্বর, এগুলো যদি দেখি, এগুলোর সাথে একটু কম্পেয়ার করতে হবে। যেহেতু কোভিড খুব নেগেটিভ, আমরা এটাকে কম্পিউটার ভাইরাসের সাথে কম্পেয়ার করি, আমরা কোনো নেগেটিভে যাব না। আমি যেটা বললাম একটু আগে, আমি একজনকে যদি ভালোভাবে পটায় ফেলছি, ইনফেক্ট করছি। সো ইচ স্যাটিসফাইড কাস্টমার, উনি আমার খুব স্যাটিসফাইড কাস্টমার ছিল। স্যাটিসফাইড কেমন জানি লাগে লিখতে, কাস্টমার অথবা ক্লায়েন্ট, কাস্টমার ওয়ার্ডটাও খারাপ লাগে। এগুলো হচ্ছে কি আমাদের ইনফেক্টেড হোস্ট। দিসি ভাইরাস ঢুকা, ভাইরাস ভিতরে গেছে গা। এই ইনফেক্টেড হওয়া মানে কি? এই ভদ্রলোক ইনফেক্টেড মানে আমাদের কি হবে নেক্সট স্টেপ? দে উইল স্প্রেড দ্য ওয়ার্ড অফ মাউথ, স্প্রেড দ্য ভাইরাস টু আদার্স। যেটা বললাম, ওই এক ভদ্রলোক 12 জায়গায় বলছে, ওখান থেকে 8 জন আমি লক করছি, এবং প্রতিনিয়ত সে দিয়ে যাচ্ছে। এইটা এই যে করলো, বলতে থাকে, ও বলতে থাকে, এবং ও যাদেরকে বলছে তারাও তাদের ফ্রেন্ডদেরকে বলতেছে। ইট ক্রিয়েটস আ চেইন রিয়াকশন, বা ওই চেইন এফেক্ট যেটাকে বলে। একে বললো, ও ওকে বললো, ও আবার ওকে বললো, ও আবার ওকে বললো, ও আবার এখানে বললো, আর বলে নাই, এখানে বললো, এখানে বললো, ও এখানে বললো, এরকম করে বিভিন্ন জায়গায় চেইন রিয়াকশনটা সরাইতে থাকে। এটাকে আমরা কি বলি? দিস ইজ কল্ড দ্য ভাইরাল এফেক্ট। ভাইরাল এফেক্ট ক্রিয়েট করাটাই রেফারেল প্রোগ্রাম বা রেফারেলের কাজ। এবং এইটা ইনক্রিজটা এক্সপোনেনশিয়াল, কারণ একটা ক্লায়েন্ট তখন ডিল করতেছে না। ফার্স্টে ছোট হলে এটা এক্সপোনেনশিয়ালি বড় হয়ে যেতে পারে, আবার কমেও যেতে পারে তোমার সার্ভিসের উপর ডিপেন্ড করে। সো ইট ডিপেন্ডস, এটা কয়েকভাবে যেতে পারে, এরকমভাবে যেতে পারে, এক্সপোনেনশিয়ালি। এখন তোমার ট্রিকটা কি? তোমার ট্রিকটা হচ্ছে কি, যেই ভাইরাসটা বানাবা ওইটা বানাইতে হবে অ্যাজ কন্টেজিয়াস অ্যাজ পসিবল, যত খাতারনাক, ইন এ পজিটিভ ওয়ে। যত কন্টেজিয়াস হবে, যত ভালোভাবে ফার্স্ট ক্লায়েন্টকে নীল ডাউন করবা, ভালো অফার দেবা স্পেশালি বিজনেসম্যানদেরকে, তত এটা ছড়াবে। এটাকে আমরা কি বলতে পারি? দুইটা ভাবে করা যায়। এক, ওদেরকে ওদের পৃথিবীর গ্রেটেস্ট এক্সপেরিয়েন্স দিবা, অথবা সেক্সি ইরেজিস্টেবল রেফারেল প্রোগ্রাম বানাবা, ইনসেন্টিভ। যে আমি একটা রেফারেল ইনসেন্টিভ নিয়ে আসছি, তুমি যদি আমাকে এরকম 3টা কাজ বা 2টা কাজ আনতে পারো, তোমারটা 50% অফ।
বা এই কুপন যদি কেউ এসে বলে তোমার কাছে 50% অফ কেউ যদি কাজ করায়। সো এই রেফারেল স্কিমগুলো তোমাদের কাজে লাগাতে হবে। আমি সবসময় করি না, কারণ আমার অটো হচ্ছে যেহেতু ডিমান্ডে আসি, বাট এক সময় করবো, কয়েক সময় করছিও। সো এইভাবে একটা ক্লায়েন্ট যে ইউজড হয়ে গেছে, আপনার কাজ করা ইজি, ঝামেলা কম হয়, ওদের ক্ষেত্রে আপনি এটা বেশি করতে পারেন। ওদেরকে বলবেন আমার দিস ইজ ইয়োর কোড, তোমার কেউ যদি আমাকে এসে মেইলে বা সাবজেক্টে অথবা হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে মেসেজে এসে এই কোডটা বলে বা তোমার রেফারেন্সে আসছে বা এই কোডটা আমাকে বলে, তাহলে ও ইনস্ট্যান্ট ও পাবে 20% ডিসকাউন্ট আমার ফ্ল্যাট বেস বা ফেস রেটের উপর, আর তুমি পাবা 50% ডিসকাউন্ট ওই একটা অর্ডারের জন্যে। সো ওর প্রজেক্টটা 50% ডিসকাউন্টে পাবে, ওকে আমি বলবো, আর ইয়ে হবে, এবং ও চেষ্টা করবে যে পরের অর্ডার যেটা 50% ডিসকাউন্ট পাবে বিশাল একটা অর্ডার দেওয়ার চেষ্টা করবে। নর্মালি $200 বলবে যে আমার 20টা, যেমন ভিডিও এডিটিংয়ের বলে আমার 20টা ভিডিও এডিট আছে, আমার $4000 একটা কাজ আছে, 50% দাও। একটা বড় লস নিতে হবে আমি জানি, বাট তাও এগেইন ইট স্প্রেডস লাইক আ ভাইরাস। দুইটা কাজ হলো, একটা নতুন ক্লায়েন্ট পাইলে ওরা খুশি করতে পারলে হলো, আর এই যে বেডি বা বেড়া 10টা 20টা করে কখনো প্রজেক্ট দিত না, একটা একটা করে কোথায় তো একবার অ্যাটলিস্ট তুমি একটা ফিক্স $2-3 হাজার কাজ পেয়ে গেছো, বা $200-300 যেটাই হোক, মানে তোমাদের ক্ষেত্রে তোমাদের মতো হবে, বাট দুই দিকেই সেফ। আমাদের দরকার কি একটা ফিক্সড অ্যামাউন্ট অফ মানি মাসের প্রথম 10-15 দিনে যদি লক করে ফেলতে পারি, পরের মাসটা প্ল্যান করা ইজি হয়। সো এভাবে করেই আমাদের দেখতে হবে যে রেফারাল সেলস জিনিসটা অনেকটা ভাইরাস স্প্রেডিংয়ের মতো। থ্যাংক ইউ। হে গাইজ, ওয়েলকাম ব্যাক। এখন আমরা সেলস নিয়ে কথা বলবো। একটু সেলস নিয়ে আমার কিছু থিওরি আছে। সেলস নিয়ে আমরা লেসন করব, যেটা মোর অফ এ প্র্যাকটিক্যাল রিয়েল, মানে নো জোকস, বাট আমি মনে করি যে থিওরিটাও আপনাদের সাথে ডিসকাস করাটা অনেক ইম্পর্টেন্ট। আমার মাল্টিপল চশমা, কোনোটায় পাওয়ার সেট হচ্ছে, কোনোটায় হচ্ছে না, খুব স্ট্রাগল করতেছি। টিপস ট্রিক্স থাকলে একটু লাইভে দিয়েন তো, এই চশমা অ্যাডজাস্ট করার বেস্ট ওয়ে কি। সেলস জিনিসটা আমি সবসময় মনে করি এই একটা জিনিস শেখা যায়, এই একটা জিনিস প্র্যাকটিস করতে হয়। আমি আমার অন্যান্য লেসনে হয়তো বা বলছি যে সেলস প্র্যাকটিস করতে, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। ছোটোবেলা থেকেই কিন্তু আমরা আমি সবসময় বলি যে একটা মোবাইল কিনতে হলে বাপ মাকে যেমন পটাইতাম, পটানোর জন্যে পড়ালেখা করে পটাইছি, পটানোর জন্যে অনেক সময় হচ্ছে কি জোর করে পটাইছি, ব্ল্যাকমেল করে পটাইছি, খাওয়া দাওয়া বন্ধ করে রুমে থেকে পটাইছি, কম্পেয়ার করে পটাইছি যে ওর বাপ মা দিছে তোমরা দাও নাই, আমি ভালো থাকবো, ইমোশনাল ব্ল্যাকমেল যা যা আছে বারবার কনস্ট্যান্ট প্রতিদিন বা প্রতি উইকে রিমাইন্ডার দিয়ে দিয়ে পটাইছি। সো অনেক মাথা ব্যথা করতেছে। সো এইভাবে করে কিন্তু আমরা মোবাইলটা ফাইনালি পাইছি। সো একইভাবে সেলসও এরকম একটা কাহিনী। এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের কেউ শিখায় নেই পটায়, তবে দু একটা বন্ধু গাইড করে দিছে। আমি এরকম করছিলাম, ওর স্ট্র্যাটেজি নিয়ে আমি খাওয়া বন্ধ করছিলাম, কয়েক সময় কারো স্ট্র্যাটেজি নিয়ে ডিরেক্ট অ্যাপ্লাই করছি, থাপ্পড় দিয়ে খাওয়াই দিছে। আবার কখনো কখনো এটার সাথে একটু অ্যাডাপ্ট করছি, খাওয়া বন্ধ করবো না, একটু একটু মন খারাপ করবো, একটু রুমে থাকবো। সো ওগুলাই কাজে দেয়। সো যে কোনো ফ্রেন্ডের সাজেশন নিয়ে ডিরেক্ট অ্যাপ্লাই না করে যে আমি এবার মেয়ে পটাইছি তুইও এবার মেয়ে পড়ায়লা, একই জিনিস না করে, ওই একই জিনিস না করে, অনেক কিছু মনে পড়ে গেছে, ও একই জিনিস আপনাদের নতুন স্ট্র্যাটেজি আনবেন, কারণ আপনি যেটা আপনার পার্সোনালিটির সাথে যেটা যায় ওইটাই ফাইনালি কাজ করবে। দেয়ার ইজ নো ম্যাজিক ফর্মুলা, আমি সবসময় বলে আসছি, আমি সব জায়গায়, দেয়ার ইজ নো ম্যাজিক ফর্মুলা। সো আজকে আমরা যদি আমরা ড্রয়িং বোর্ডে যাই, সেলস ইজ লাইক ফিশিং। ফিশিং জিনিসটা খুবই ইন্টারেস্টিং। আমরা যখন যারা পড়ালেখা করছি ছোটোবেলায় স্কুলে, ফিশিং নিয়ে অনেক কিছু লিখছি এক সময়, এটা কিউরিওসিটি। অনেক বিদেশি মুভি টুভিতে ফিশিং দেখছি, নিজেদের করার সুযোগ খুব কম হয়েছে, বাট লাকি কিছু, আমি খুব লাকি, গ্রামে গঞ্জে গেলে আমাদের একটা ছোট্ট ফার্ম হাউসও ছিল, পুকুর ছিল, ফিশিং করতাম। মাছ কি ছিল জানি না, বিশাল বিশাল ওই ছিপ বড়শি নিয়ে ফালাইতাম, জাল মায়েরা মজা নাই, জাল দিলে এক টানেই কিন্তু সব উঠে যায়, কিন্তু ফিশিং করার মজা আলাদা। ফিশিং জিনিসটা আমি সবসময় বলছি, এখানে ধৈর্যের পরীক্ষা দিতে হয়। জীবনে সব কিছুই ফিশিং করতে হয় আমাদের। মাছ অনেক আছে,
আমি জানি পুকুরে হাজার হাজার মাছ, সমুদ্রে মাছ, নদীতে মাছ, তা অনেকের উঠে অনেকের উঠে না। সেলস দিয়ে, ফ্রিল্যান্সিং দিয়ে আপনি ঠান্ডা মাথায় যখন চিন্তা করবেন জিনিসটা এরকমই, পুকুরে মাছের অভাব নেই, তুলে নাও, কিন্তু উঠে না তো ভাই, হেও বয়সে আমিও বয়সে, পাশের জন পাশ করে তুলে ফেলছে, আমার হয় না। সো সেলসকে আমি ফিশিংয়ের সাথে আমি রিলেট করেছি, এটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। সো অ্যাগেইন প্রথমে বলে নিচ্ছি, এটা একটা ধৈর্যের। প্রথমে যেটা আমরা বলতে পারি যে তোমার যেটা আছে যে একটা কি বলতো এটাকে, বেইট বা আদার দিয়ে একটা একটা থাকে না, যে লাগায়, যে খাওয়া কেঁচুটা লাগায় এরকম। সো প্রথমে যেটা আমি বলতে চাই যে ইউ হ্যাভ ইয়োর বেইট। আদার 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 বলতাম, মনে পড়ছে, আদার, ঠিকঠাক করে আদার বলতাম। এই বিভিন্ন ছোট ছোট প্যাকেটের মধ্যে আটা দিয়া মানে এরকম করে বানায় দিত, অথবা ভাত দিয়ে বানায় দিত, অথবা কেঁচো থাকতো, কিছু কিছু ছিল আমাদের ওখানে যারা কেঁচো নিয়ে একদম এমনি করে হুকে ঢুকে দিত। ইউ হ্যাভ ইয়োর বেইট, এটা সবার আগে রেডি হয়। ছিপ, বড়শি, এই সবচেয়ে ভালো জিনিসটা নিয়ে, সবচেয়ে ভালো বড়শি যেটা অনেক দূরে যায়, এমনি করে করা যায়, কয়েকটা লাড়ি ফালাই দিয়ে ধরে রাখতাম, সুন্দর করে সাজানো, যে মাছ টানলে কে আর একটা জিনিস নড়বে, ওটা ভাসবে, ওটা নড়তে থাকবে, এরকম কত কিছু করছি আমরা, তাই না? আমরা অ্যাটলিস্ট জানি। আমাদের সেকেন্ড হচ্ছে কি, ইউ হ্যাভ ইয়োর ফিশিং স্পট। সো স্পটটা থাকেই, অনেকের ফেভারিট স্পট থাকে, যেখানে চেয়ার বাঁধানো, আঙ্কেলদের দেখতাম চেয়ার বাঁধানো জায়গায় ক্যাপ পরে এটুম নিয়ে, হ্যাঁ, খাবার দাবার দেওয়া যেত, চা দিয়ে যেত, খাইতে খাইতে বসে থাকতো। এই সকালে যে 7টায় বসতো, দুপুরে চিল্লায় গোসল করার আগে 12:30টায় আব্বুদেরকে উঠানো হতো, উডো উডো। অনেকের মধ্যে ওদের পাশে বালতি থাকতো, ভৈরা ফাড়ায় লাইছে, আর এখন একটা উঠে নেই, আরেকজন ধরে দিত, নে ভাই আমার মাছটা তুই নে, লজ্জা শরম কাটাইতে ওই নিয়ে নিত, হেল্প করতে এইভাবে একজন একজনকে। সো ফিশিং স্পট, স্পট কেন লিখছি স্পট, স্পটটা হচ্ছে গিয়ে ইয়োর টার্গেট মার্কেট, ঠিক আছে? ফিশিং স্পট থাকে। আর ইয়োর বেইট হচ্ছে গিয়ে, আদারটা হচ্ছে গিয়ে ইয়োর পিচ। একটু হাইলাইট করে দিই, হাইলাইটের কালারটা আই ডিডন্ট লাইক। পিচ আর টার্গেট মার্কেট হচ্ছে গিয়ে তোমার ফিশিং স্পট। ইউ হ্যাভ ইয়োর টেকনিক্স, অনেকের অনেক টেকনিক থাকে, টেকনিক থাকে। কেউ কেউ তেসরাভাবে মারলে হয়, কেউ কেউ মারার আগে ওই জায়গায় একটু খাবার ছিটায় নেয়, কেউ কেউ ওই জায়গায় কোনো আওয়াজই করতে চায় না, কেউ কেউ এই বড়শি দেয়, কেউ কেউ এই খাবার দেয়, এই আদার দেয়, এটা তুলে।